এখানে একটু মনে করিয়ে দেই যে যে বছরটা জঙ্গি হামলার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থানান্তরিত হতে হলো, সেই বছরটাও কিন্তু অগস্টে আমাদের শোক মিছিল করার কথা ছিল। সেই মিছিলটা করতে প্রশাসনের কিছু লোক উদ্বুদ্ধ করেছিল আওয়ামী লীগ নেতাদের যে মিছিল করার দরকার নাই, কনফ্রন্টেশনের দরকার নেই, আমরা সব দেখব। সেদিন যদি আমরা শোক মিছিল বা আমরা রাস্তায় থাকতাম, তাহলে বাংলাদেশে যে জঙ্গিরা, সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু কন্যা এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে বিব্রতকর অবস্থায় ফেলেছে, এটা ফেলতে পারতো না। সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার শিকার আমরা হয়েছি। এটা হলো আমার সূচনা কথা। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার অবস্থার অবনতি ঘটছে। আপনি যেটা বললেন, হিউম্যান রাইট ওয়াচের রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশের প্রথম আলো রিপোর্ট করেছে। এর সঙ্গে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, অবস্থার অবনতি ঘটবে কি? মানবাধিকারই তো নাই, তার অবনতি ঘটবে কোথায়? মানবাধিকার বলতে যেটা বোঝায়, আমি একজন আইনজীবী, প্রায় 40 বছরের মতো আইন পেশায় আছি। মানবের অধিকার যেটা সেটাই নাই। ধরুন, বাংলাদেশে জুলাই আগস্টের সহিংসতায় বেশ কিছু লোক মারা গেছে। এর ভিতরে ছাত্র আছে, আওয়ামী লীগের নেতা কর্মী আছে, পুলিশ আছে, বিভিন্ন প্রক্রিয়ার মানুষরা তার ভিতরে আছে। এই ক্ষমতাসীন সরকার, যারা নিজেদের দাবি করেন সরকার, তারা একটা নোটিশ দিয়ে বললেন যে ওই সময় যারা সরকারি দায়িত্বরত আছে অথবা মবের কারণে মারা গেছে, তারা কোনো বিচার চাইতে পারবে না। তো একটা হত্যাকাণ্ড হলো পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ, যার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এর চেয়ে বড় কোনো অফেন্স কিন্তু পৃথিবীতে নেই। এবং আমাদের সংবিধানে লেখা আছে, কোনো অপরাধীকে দায় মুক্তি দেওয়া যাবে না। তা আমাদের দেশের সর্বোচ্চ আইনটা আমাদের সংবিধান। সংবিধান বিদ্যমান থাকা অবস্থায় এই যে সুদ ব্যবসায়ী ইউনূস, সে ঘোষণা দিয়ে দিল যে ওই সময় যারা মারা গেছেন, কয়েক হাজার পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মী, সরকারি দায়িত্ব পালনরত অন্যান্যরা, তাদের হত্যাকাণ্ডের বিচারই করা যাবে না। তো একটা হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এটা যদি কোনো রাষ্ট্রযন্ত্র থেকে বলে, তাহলে আর মানবাধিকার থাকে কোথায়? দ্বিতীয় হচ্ছে, রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে সেখানে তাকে মেরে ফেলতেছে। আওয়ামী লীগ একটা লিস্ট প্রকাশ করেছে, তাতে 205 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে রাস্তাঘাটে মেরে ফেলা হয়েছে এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 47 জন। জেলখানায় এই ভেরি রিসেন্টলি নেত্রকোনার একজন এমপিকে মেরে ফেলা হয়েছে, বগুড়ায় 4 জন, বিভিন্ন জায়গায়। এর কোনোটাই মামলা হচ্ছে না। গোপালগঞ্জ, যেটা বঙ্গবন্ধুর জন্মস্থান, বাঙালির তীর্থস্থান, সেই তীর্থস্থানে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ এবং জঙ্গি বাহিনী এরা মিলে নির্বিচারে যে নিরীহ মানুষদের হত্যা করলো, তাদের হত্যা হওয়ার পরে পোস্টমর্টেম পর্যন্ত করতে দিচ্ছে না। অর্থাৎ ময়না তদন্ত যে কিভাবে মৃত্যু হলো সেটাও করতে দিচ্ছে না, মামলা দিতে দিচ্ছে না। তো সারা বাংলাদেশে এই যে অবস্থা, একটা গণতান্ত্রিক সরকারকে জোর করে উচ্ছেদ করে দেওয়া হলো, এতে তো মানবাধিকার মোটেই নাই। তো অবনতি ঘটার তো আর জায়গা নাই। এমন পর্যায়ে চলে গেছে যে এইসব পত্র পত্রিকা মুখে কুলু পেটে বসেছিল, এখন ধীরে ধীরে তাদেরও যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কথা বলা শুরু করেছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। এই অবস্থায় বাংলাদেশের অবস্থা খারাপ না, এর চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশে কোনোদিন হয়নি। অর্থাৎ আমি যে কথাটা আপনাকে বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নাই। পুলিশের সামনে সাবেক প্রতিমন্ত্রী মনুজান সুপিয়ানের নেফিউকে মেরে ফেলা হলো, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলে আমাদের কিছু করার নাই। কোর্টে কাস্টডিতে থাকা অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন একসময় হাসানুল হক ইনু, আমাদের অ্যাপিলেট ডিভিশনের জাজ শামসুদ্দিন চৌধুরী মানিক, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করতেছে কোর্টের ভিতরে। আমির হোসেন আমুর লয়ার স্বপন বাবু, তাকে কোর্টে এজলাসের ভিতর মারধর করে রক্তাক্ত করে কোর্ট থেকে বের করে দিচ্ছে। একটা ডাক্তার রাজ্জাক কৃষিমন্ত্রী ছিলেন, তার লয়ার এনগেজ হয়েছিলেন দীপু নামক একটা লয়ার, পরের দিন রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। 93 জন লয়ার যাদের আওয়ামী লীগের সঙ্গে এফিলিয়েশন আছে, তাদেরকে একটা মালায় গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে গ্রেপ্তারকৃত আসামিদের পক্ষে কেউ কোথাও দাঁড়াতে না পারে। তাহলে বিচার ব্যবস্থা এখন তাদের আজ্ঞাবহ। তাদের হুমকির মুখে, তাদের হামলার মুখে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের প্রায় সব বিচারপতিরা রিজাইন দিয়ে বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে। 5 জন বিচারপতিকে চাকরিচ্যুত করা হয়েছে, 10 জনাকে লং লিভে পাঠানো হয়েছে। অন্য বিচারপতিদের কোর্টে গিয়ে মবের লোকরা বলে এই অর্ডার দিবেন, এই অর্ডার দিবেন না, এইটা দিলে থাকতে পারবেন, এইটা দিলে থাকতে পারবেন না। ফলে জুডিশিয়ারি এখন
তাদের নিয়ন্ত্রণে। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, প্রশাসন নাই, পুলিশ নাই, বিচার বিভাগ নাই, রাস্তাঘাটে খুন খারাপি, ফলে গোটা দেশটা একটা কি বলবো একটা নরকে পরিণত হয়ে আছে। দেখুন, কোনো কিছুই অবিশ্বাস্য না, যদিও কোনো নিশ্চিত তথ্য আমার কাছে নাই, কিন্তু এদের হাতে কোনো কিছু অবিশ্বাস্য না। এক বগুড়া, ছোট্ট একটা জেলা, বগুড়া কারাগারে আওয়ামী লীগের 4 জন নেতাকে মেরে ফেলা হয়েছে, তাদের পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি। এই যে আমি একটু আগে বললাম নেত্রকোনার আমাদের এমপি, তাকে বেদম ভাবে টর্চার করে ডেড বডিটা বাইরে বের করে এনেছে। কাজে এরা যেমন রাস্তাঘাটে মানুষ মেরে ফেলতেছে, কোনো বিচার হবে না, এটা তাদের ঘোষণা আছে। ফলে জেলখানার ভিতরে ওই 1975 সনের 3রা নভেম্বরের মতো আমাদের নেতৃবৃন্দকে যে হত্যা করবেন এটা বলা যায় না, কারণ আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করার জন্য 75-এর 15 আগস্ট নির্মম ভাবে বঙ্গবন্ধু এবং তার সহযোগী যারা, তাদের অনেককে মেরে ফেলা হয়েছে। 3রা নভেম্বর জেলখানায় মারছে। আবার 2004-এর 21শে আগস্ট শেখ হাসিনাকে দলশূন্য নেতা শূন্য করার জন্য তাকে সহ গ্রেনেড মেরে অনেককে মেরে ফেলা হয়েছে। ফলে এই যে আপনি আশঙ্কার কথাটা বলছেন, আমরাও আতঙ্কিত যে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না, কারণ এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী পক্ষ। এদের আক্রোশটা হলো বাংলাদেশকে কেন স্বাধীন করা হয়েছিল, দেশটা কেন একটা সেকুলার রাষ্ট্রে পরিণত করা হলো। সেই সময় যারা পরাজিত শত্রু পাকিস্তান এবং বড় আর একটি রাষ্ট্র যারা সাহায্য করেছিল, তারা সম্মিলিতভাবে কিন্তু মেটিকুলাস ডিজাইন করে এই ঘটনাটি ঘটিয়েছে। কাজে আমরা আশঙ্কা করছি এমন কোনো ঘটনা ঘটতে পারে। তবে আশার কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন ফুঁসে উঠেছে। আর যদি একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়, এই যারা ইউনুস এবং ইউনুস গং, এরা বাংলাদেশ থেকে পালাবার সুযোগ কেউ পাবে না। কঠিন পরিস্থিতির মোকাবেলা তাদের করতে হবে। দেখুন, বাংলাদেশের 3টি পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজ, মানে উল্লেখযোগ্য পত্রিকার, এই 3টি পত্রিকার এডিটর ছাড়া কোন গণমাধ্যমের, সেটা ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া, কোনো জায়গায় কেউ নাই। জোর করে সরিয়ে দিয়ে সেখানে এই জঙ্গিদের মনোপুত যারা, তাদেরকে অফিসে বসিয়ে দেওয়া হচ্ছে। চিফ রিপোর্টার, সিটি এডিটর থেকে শুরু করে এডিটর, নিউজ এডিটর, সব বাইরের লোক নিয়ে বসে দেওয়া হচ্ছে। এমনকি প্রশ্ন করার কারণে 5 জন সাংবাদিকের চাকরি চলে গেল, তাও কাকে? একটা সংস্কৃতি মন্ত্রীকে, গান বাজনার মন্ত্রীকে, বড় কেউকে না, প্রশ্ন করার জন্য চাকরি চলে গেল। কালের কণ্ঠে একটা প্রেস রিলিজ ছাপাবার কারণে ভয়ঙ্কর পরিস্থিতি হলো সেখানে। প্রথম আলোর মতো পত্রিকা বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বিজয় দিবসে বিজয়ের মহানায়কের নামটি পর্যন্ত লিখতে পারে নাই। 26শে মার্চ স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ছবি ছাপানো তো দূরের কথা, নামটিও লিখতে পারে নাই। এমন ভাবে তাদের গলা টিপে ধরা হয়েছে। ফলে বাংলাদেশে মিডিয়ার এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত মিডিয়া। এই জন্য আমাদের মানব জমিনের এডিটর মতিউর রহমান চৌধুরী বলছেন যে যেখানে প্রশ্ন করার জন্য চাকরি চলে যায়, সেখানে আমরা আজ্ঞাবহ মিডিয়া ছাড়া আমরা আর কি বলতে পারি। নুরুল কবির একই ভাষায় কথা বলছেন, মাসুদ কামাল, তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব, এরকম সবাই বলতেছেন বাংলাদেশের মিডিয়া এখন বর্তমানে যারা ক্ষমতা অবৈধ দখলকারী, এদের প্রেসক্রিপশনে চলে। আমি একটা উদাহরণ বলি। কিছুদিন পূর্বে একটা নিউজ ছাপা হয়েছে, তাই নিউজে বলছে লন্ডনে থাকা আওয়ামী লীগের মন্ত্রীরা সম্পত্তি বিক্রয়ের জন্য পাগল হয়ে গেছেন, কারণ এগুলো সিজ হয়ে যেতে পারে। তাই একটা মিডিয়ায় আমার ছবিও দিয়েছে অন্যদের সঙ্গে। আমি সেই মিডিয়া যোগাযোগ করে বললাম এই নিউজটার ভিত্তিটা কি। বলে গার্ডিয়ান পত্রিকায় এই নিউজটা এসেছে। তা আমি গার্ডিয়ান পত্রিকার কপি বের করলাম, তারা আমি বললাম কই গার্ডিয়ানে তো আমার নামটি নাই। তাহলে কিসে পাইলেন? পরে উনি আবার খোঁজ খবর নিয়ে বললেন যে হ্যাঁ গার্ডিয়ান, আপনার নাম নাই, কোনো না কোনো কারণে আপনার নামটা আসছে। আমি বললাম তাহলে একটা সংশোধনী দেন। উনি গোপনে বললেন সংশোধনী দেওয়ার ক্ষমতা আমার নাই। তাহলে রেফারেন্স যেটা, সেখানে আমার নাম নাই। আমার তো সারা দুনিয়ায় কোনো জায়গায় 1 কাঠা জমি নাই, একটা ফ্ল্যাট নাই, প্লট নাই, লন্ডনে কেন পৃথিবীর কোনো দেশে নাই। আমার ছবি দিয়ে দিলেন যে আমি জায়গা বাঁচার জন্য প্রস্তুত হয়ে গেছি। এভাবেই গোয়েবল থিওরিতে বাংলাদেশের মিডিয়া চলছে। আপনি আজকে একটা ঘটনা তৈরি করে দেবেন মৃত লোকের নামে, হুবহু ওইটা ছাপা হবে, এবং ওইটা যে পত্রিকায় ছাপা হবে 1 ঘন্টার ভিতর দেখবেন অনলাইনে সব পত্রিকা সেটা ছাপছে। কারণ ওহিনাজেল হয়, ওহি তো বুঝেন, ওহিনাজেল হয়, সবখানে ওই নিউজ করতে হবে। এই জন্য মিডিয়ার কাছ থেকে বাংলাদেশে কিছুই আশা করার মতো অবস্থা মোটেই নেই।
আমি সেনাবাহিনী প্রেস ব্রিফিংটা দেখিনি। আমি যদি আপনার কথাটাকে রিলাই করি তাহলে আমি একজন লয়ার, আমি কনস্টিটিউশন জানি, বাংলাদেশের আইন জানি। আইনে বলা আছে যদি আপনি আক্রান্ত হন, আপনি বা আপনার কাছে কেউ আক্রান্ত হন, যে আক্রান্ত আপনার মনে হবে যে ডেফিনেটলি ভাবে আপনাকে মেরে ফেলা হবে, খুন করা হবে, তখন আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য পাল্টা আঘাত করতে পারেন, প্রতিরোধ করতে পারেন। এখন প্রতিরোধ করতে হলে আপনাকে কিন্তু প্রথমে প্রমাণ করতে হবে যে আপনাকে যিনি আক্রমণ করতে আসছেন তার কাছে মারণাস্ত্র ছিল, তিনি এমন ভাবে আসছেন তখন তাকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রতিরোধ কিভাবে হতে পারে? আপনি টিয়ার গ্যাস ছুটতে পারেন, আপনি রাবার বুলেট ছুটতে পারেন, তাতে যদি প্রতিরোধ না হয় আপনি তার কোমরের নিচে গুলি করতে পারেন, তাতে যদি সম্ভব না হয় তাহলে তাকে আপনি গুলি করবেন। এখন যে কয়জন মারা গেছে এদের কারো কাছে মারণাস্ত্র ছিল না, এবং তারা মৃত্যুর মুখে পড়েছে যখন তারা দৌড়ে যাচ্ছে। সে আপনাকে আক্রমণ করছে না, সে যখন চলে যাচ্ছে তাহলে আপনি গুলি করছেন পিছন থেকে, তাহলে সে তো আপনাকে আক্রমণ করে নাই। এবং তাদের কারো কাছেই আপনাকে আক্রমণ করে মেরে ফেলতে পারে বা এনসিপির কাউকে মারতে পারে এমন কোনো মারণাস্ত্র ছিল না। এবং যে কয়জন মারা গেছে, কেউ দোকানদার, কেউ রিক্সাওয়ালা, এরা কেউ আক্রমণ করতে আসছে বা পুলিশের লোক আহত হয়েছে, বিজিবির লোক আহত হয়েছে, র্যাব আহত হয়েছে বা আর্মি আহত হয়েছে, অথবা তাদের কাছে কোনো অস্ত্র ছিল, এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই। ফলে তাদেরকে মারার জন্য যে এখন যে অজুহাতটা বলা হচ্ছে, যে কৈফিয়তটা দেওয়া হচ্ছে, এটা গ্রহণযোগ্য না, আইনের দৃষ্টিতেও না, বাস্তবতা সম্মতও না। দেখুন, ওই ডক্টর ইউনূসের একটা গোয়েবলস আছে, সারাদিন মিথ্যা কথা বলে, ওটার নাম শফিক। সে বলছে আওয়ামী লীগ বলতেই দেশে কেউ নাই, ওরা শুধু ফেসবুকে হাম্বিতম্বি দেয়, দেশে বলে আওয়ামী লীগ নাই। এখন এই যে গ্রামের একটা গল্প রূপদা আপনিও জানতে পারেন, যে অন্ধকারে চলার সময় একটা গাছের পাতা পড়লে বলে কেড়ে, আবার সামনের থেকে একটা বাতাস আসলে বলে আমি কিন্তু ভয় পাই না। সারা বাংলাদেশে আওয়ামী লীগ, কারণ 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। তো 1/3 মানুষ, আপনি যদি 18 কোটি ধরেন তাহলে 6 কোটি। এই 6 কোটি মানুষের এটা বাংলা ফোক গান আছে, যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। যেসব মানুষের মনের ভিতর আওয়ামী লীগ, তাকে এই কার্যক্রম স্থগিত করে কিছু করা যায় না। সারা বাংলাদেশের ভিতরে এখন 110 জন এমপি কারাগারে, 38 জন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীরা কারাগারে, আর সমকালে রিপোর্ট অনুযায়ী 3,59,000 লোককে গ্রেপ্তার করছে। জেলখানার ক্যাপাসিটি 45,000, সেখানে এখন 82,000 পর্যন্ত হতে পারে। তা 3.5 লাখ তো অ্যারেস্টই করছে সমকালে রিপোর্ট। আর আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলাম, জেলখানায় আর লোক ধরতেছে না। আমরা মবের হাত থেকে বাঁচার জন্য মাত্র কিছু লোক বাইরে আছি, অধিকাংশ লোকই বাংলাদেশে আছে। আত্মনিয়ন্ত্রণের জন্য প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা নাগরিকের আছে। আপনি আক্রান্ত হলে আমার দ্বারা, আপনি আমাকে আক্রমণ করার ক্ষমতা রাখেন। তা বাংলাদেশের যে মানুষদের এখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আইনের অধিকার, মানে আশ্রয় নেওয়ার অধিকার, এটার দ্বারা যারা বঞ্চিত হচ্ছেন, তারা যদি এখন প্রতিরোধ গড়ে তোলে, তাহলে ইউনূস এবং ইউনূস গং, এই ইউনূসের কাশিমবাজার কুঠিতে যারা আছে, এরা পালাবার জায়গা পাবে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সুসংগঠিত আছেন, আপনাদের দীপ্ত প্রত্যয় আছে, শেখ হাসিনার মতো আওয়ামী লীগের প্রাণ শক্তি আছেন। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব, এবং সেই প্রতিরোধ বাংলাদেশে গোপালগঞ্জে দেখা গেছে নিরস্ত্র অতি সাধারণ মানুষরা প্রতিরোধ গড়ে তোলার ফলে আর্মির সাজোয়া যানের ভিতরে ইঁদুরের গর্তের ভিতর যেভাবে ঢোকে সেইভাবে ঢুকে পালিয়ে গেছে। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে আত্মরক্ষা হয় না। কক্সবাজারে গেছে, ধাওয়া খাইছে। ময়মনসিংহে গেছে, দৌড়াচ্ছে, লোকজনে ব্যঙ্গ করে বলে দৌড় প্রতিযোগিতায়। গাজীপুরে গেছে, মার খেয়েছে। এই চট্টগ্রামে গেছে, বোতল ছুঁড়ে মারছে। দেশের সমস্ত বাহিনী দিয়েও রক্ষা হচ্ছে না। আসুন আমরা সম্মিলিতভাবে শেখ হাসিনার যে নির্দেশিত পথ, সেটাকে অনুসরণ করব। ভয় পাবার কোনো কারণ নাই। আওয়ামী লীগ এখন অধিক শক্তিশালী। যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করত, তারাও এখন বলতেছে যে শেখ হাসিনার আমল অনেক অনেক ভালো ছিল। তীব্র আওয়ামী লীগ বিরোধী 4 জন সাংবাদিকের নাম বলি: সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।
এছাড়া আরো আছে, তারাই এখন বলতেছে যে আওয়ামী লীগ আমলে অন্তত কথা বলা গেছে, এখন তো তাও নাই দেশে। ফলে সমস্ত মানুষ যারা বিভ্রান্ত হয়েছিল তারাও এখন বুঝছে যে আমাদেরকে প্রতারিত করা হয়েছিল। ওই যে ওদের নেত্রী উমামা ফাতেমা, তারপর নীলা ইসরাফিল, তারপর চিত্রনায়িকা বাঁধন, সবাই মিলে এখন বলতেছে যে আন্দোলনটা বৈষম্য বিরোধী ছিল না, এটা মানি মেকিং মেশিন এবং মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা যাওয়ার একটা নীল নকশা ছিল, ষড়যন্ত্র ছিল। এবং ওরাই বলতেছে যে আমাদের এই বৈষম্য ছিল না টার্গেট ছিল শেখ হাসিনাকে হটানো। কাজে শেখ হাসিনা পূর্বে যেটা বলেছিলেন সেটাই হচ্ছে বাস্তবতা, যে একটি বড় রাষ্ট্র বাংলাদেশকে আজ্ঞাবহ করতে চায়, স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশে ঢুকতে চায় এবং তারা পোর্ট, আমাদের করিডোর, বিভিন্ন জায়গায় তাদের বেস বসাতে চায়। সে কারণেই তারা শেখ হাসিনাকে সরাতে এই প্ল্যান করেছিল। যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় পাবেন না, দ্বিগুণ শক্তিতে আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই প্রতিরোধ গড়ে তুলব। এই অবৈধ ক্ষমতা দখলকারীরা পালাবারও সুযোগ পাবে না ইনশাল্লাহ। দেখুন, মেজর আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি একজন সাহসী মানুষ। তিনি একটা দল করলেও কখনো অন্ধ থাকেন না, তিনি খুবই স্পষ্টবাদী মানুষ। আমি তার সঙ্গে ইন্ডোর্স করে বলবো, শিবিরের এক নেতার বক্তব্য ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, তিনি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে যে অস্ত্র আছে তা দিয়ে গোটা রাজশাহী আমরা করতে পারি। আবার এই যে বৈষম্য বিরোধী নামে যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনীর একাধিক নেতা পাবলিকলি বলছে 5 আগস্ট শেখ হাসিনার পতন না হলে আমরা অস্ত্র তুলে নিতাম। সে প্রস্তুতি আমাদের ছিল, আমাদের ভিডিও রেডি করা ছিল। তো অস্ত্র যারা তুলে নিতেন নিশ্চয় তাদের কাছে অস্ত্র আছে, তুলে নিতে হলে অস্ত্র থাকার কথা। তো অস্ত্রধারী এই ব্যক্তিরা এরা কিন্তু স্বাধীনতার পরাজিত শত্রু। জামাতের এক নেতা জেলখানার ভিতরে বসে, জেলখানায় কারারুদ্ধ বিএনপির আর এক নেতা ডাক্তার সায়ন্তনুকে বলছেন যে এই নাহিদ ইসলাম কিন্তু আমাদের প্রোডাক্ট। আবার যারা ছাত্রলীগের অবয়বে ছাত্রলীগের ভিতর থেকে শিবির করেছে তারাও কিন্তু হেলমেট পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছাত্রলীগের উপরে ইমেজ সংকটের মতো একটা অবস্থা সৃষ্টি করেছিল। আর জঙ্গি বাহিনী বাংলাদেশে এই জামাত শিবির, এই মেটিকুলাস ডিজাইনের, এদের কাছে অস্ত্র থাকা অস্বাভাবিক না। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু বিশ্বের বুকে অত্যন্ত খ্যাতিমান একটা বড় সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সশস্ত্র যোদ্ধাদের নিরস্ত্র বাঙালিরা পরাজিত করে সোহরাওয়ার্দী উদ্যানে নাকে খত দিয়ে পাকিস্তানে পাঠিয়েছে। কাজে যদি অস্ত্র কেউ ধারণ করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের মানুষরা তারা কিন্তু তাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য যা কিছু করার লাগে সেটা করবে, গৃহযুদ্ধ করে পরিত্রাণ পাবে না। আমরা 71-এ শিক্ষা নিয়েছি, 75-এ শিক্ষা নিয়েছি। এখন যেভাবে প্রতিরোধ করব, যদি ওভাবে তারা এগিয়ে আসে, সেই প্রতিরোধ মোকাবেলা করার মতো ওদের পূর্বপুরুষরাও পারে নাই, ওরাও পারবে না। দেখুন, আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নই, নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। ফলে আওয়ামী লীগের পলিসি ডিসিশন নিয়ে কথা বলা আমার জন্য ডিফিকাল্ট। তবে আমার কাছে একজন নাগরিক হিসাবে বা রাজনীতিতে সক্রিয়ভাবে থাকার পরেও আমি কিন্তু একজন বিশ্লেষক। বিভিন্ন সময় 2001 সাল থেকে আমি গণমাধ্যমে কথা বলি। আমার বিশ্লেষণে মনে হয় রাজনীতিতে বিশ্বাস থাকা ভালো, অতি আত্মপ্রসাদ, অতি বিশ্বাস কিন্তু ভালো না। আর সবকিছুকে খতিয়ে দেখা ভালো। আত্মপ্রমাদ গোনা বা আত্মতুষ্টিতে থাকা ঠিক না। এই দুইটা আর একটা বিষয়। বিশ্বস্তদের সাময়িক বিশ্বস্ততাই যথেষ্ট নয়, তার অতীত পর্যালোচনা করা দরকার। আমাদের প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন, আমি কোনো উইং এর কথা বলবো না, তাদের অনেককেই আমরা নগদে ভালোবেসেছিলাম, নগদের কথাগুলিকে গুরুত্ব দিয়েছি। রাজনীতির সবসময় একটা জিনিস থাকে যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবেই। এই প্রতি বিপ্লব আসবে কিন্তু মহামতি মাও সেতুং এর থিম, কার্ল মার্কস, লেনিন সহ এদের প্রত্যেকেই কিন্তু এটাকে ইন্ডোর্স করছে যে প্রতি বিপ্লব আসতে হবে, ঠেকাতে হবে। বঙ্গবন্ধু কিন্তু বলছিলেন যে স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। বাংলার বাণী পত্রিকা আমাদের আওয়ামী লীগের এক সময় মুখপত্র ছিল। সেই বাংলার বাণীতে একটা আর্টিকেল লিখছিলেন ফজলুল হক মনি যে প্রতি বিপ্লব আসবেই।
আমাদের সব ওয়ার্নিং এর পরেও প্রতি বিপ্লব মোকাবেলা করার জন্য আমার যে ক্লাসিক্যালি যে প্রিপারেশনটা দরকার ছিল, সেই প্রিপারেশনটা আমাদের ছিল কিনা, সেই বিষয়টা কিন্তু আজকে গভীরভাবে প্রশ্নের মুখোমুখি। দেখুন, সংখ্যালঘুদের উপর অত্যাচারটা নতুন কিছু নয়, তবে যখনই অসাম্প্রদায়িকতার রাজনীতি করা কোনো দল ক্ষমতায় থাকে, পার্টিকুলারলি আওয়ামী লীগ, তখন কিন্তু বাংলাদেশের হিন্দুদের ঘট পূজা করা লাগে না, একটা মন্দির ভাঙে না, নির্বিঘ্নে তারা উৎসব করতে পারে। যখনই ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে, তখনই কিন্তু সংখ্যালঘুদের গির্জায়, প্যাগোডায়, মন্দিরে সর্বত্র হামলা হয়। শুধু হামলা না, তাদের সম্পত্তি জোর করে দখল করা, তাদের পারিবারিক পরিবেশ দখল করা, তাদের ধর্মীয় কর্মকাণ্ডে হামলা করা, এগুলি হয়। বর্তমানে যারা ক্ষমতায় আছে অনেকেই বলে যেটা বেনামিতে জামাত ইসলামী সরকার। কাজী জামাত ইসলামী মানেই তো খুব পরিষ্কারভাবে বোঝা যায় কি, যে এরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করবে, এটা স্বাভাবিক। আপনি চট্টগ্রামের চিন্ময় প্রভুর কথাটা ভুলে গেলেন কেন? চিন্ময় প্রভুর ঘটনাকে কেন্দ্র করে কিভাবে সেই এলাকায় একেবারে ভয়ঙ্কর ভাবে প্রশাসনের সাহায্যে নির্যাতন চালানো হয়েছিল, সেই ঘটনায় সারা বিশ্ব থেকে ডিমান্ড আসার পরেও চিন্ময় প্রভুকে মুক্ত হতে দেয়নি, এবং যারা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আবার হত্যা মামলায় আসামি দেওয়া হয়েছে। এটা নতুন কিছু না। যতক্ষণ পর্যন্ত অসাম্প্রদায়িক রাজনীতি এবং সেই রাজনীতির সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ এই সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার করবেই। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই জন্মভূমি আপনার, আপনার বাবা, আপনার ঠাকুর দাদা, আপনার পূর্বপুরুষের। আমি একজন মুসলমান, আমার যে রাইট আছে আপনারও সেই রাইট আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সে রাইট। কাকে ছেড়ে যাবেন? আপনাকে এখানে শক্তি সঞ্চয় করে দাঁড়াতে হবে। এদেশেই তো চিত্তরঞ্জন সুতার সাহসের সঙ্গে রাজনীতি করেছে, এদেশে তো সুধাংশু শেখর হালদার সাহসের সঙ্গে কথা বলেছে, সুরঞ্জিত সেনগুপ্ত কথা বলেছে। এই দেশের রাজনীতিতে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু না ভাবার জন্য বলবো, একবারও সংখ্যালঘু ভাববেন না। কিসের সংখ্যালঘু? কনস্টিটিউশনাল রাইট আপনারও যা আছে আমারও সেই রাইট আছে, আপনার সেই রাইট আদায় করতে হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ যতক্ষণ আছে অত্যাচার আসবে, অত্যাচারকে মোকাবেলা করতে হবে। আপনারা ভয় পাবেন না। বঙ্গবন্ধুর বাড়ি, যেটা বাঙালি জাতির সব গৌরবময় অর্জনের সূতিকাগার, সেটাকে যখন উড়িয়ে দেয়, শেখ হাসিনার স্বামীর বাড়ি সুধাসগম যখন উড়িয়ে দেয়, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, আমার নিজের বাড়িঘর, আমার ভাই ব্রাদারদের বাড়িঘর যখন লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়, তখন বুঝতে হবে যে হামলা শুধু আপনাদের একার উপরে না। এ হামলা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, তাদের উপরে হামলা। আপনি আমি একই কাতারের মানুষ। প্রবাসী সরকার গঠিত হবে এরকম কোনো তথ্য আমার কাছে নাই, ফার্স্ট আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার। কিন্তু সরকার তো আছে। বাংলাদেশের যে সংবিধানটা, এই সংবিধানটা তো সাসপেন্ড হয়নি, এটা বাতিল হয়নি। তো এই সংবিধান অনুসারে অনির্বাচিত কাউকে সরকার গঠন করার কোনো এখতিয়ার দেওয়া হয়নি। যদি কেউ অনির্বাচিত সরকার দাবি করে, সেটা সংবিধান পরিপন্থী। তাই যদি হয়, তাহলে সংবিধানের 7-2 অনুচ্ছেদ অনুযায়ী ওই আইনটি, ওই দাবিটি বেআইনি, এবং সংবিধানের 7-A অনুযায়ী এই জাতীয় সংবিধান পরিপন্থী কোনো আইন বা দাবি কেউ করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা। ফলে এখন যারা ক্ষমতা দখল করেছেন, তাদেরও কিন্তু সরকার গঠন করার জন্য কোনো অনুমোদন কোনো জায়গার থেকে নাই। অনেকে বলে, কে সুপ্রিম কোর্ট বলছে না? অনেকে জানেন না, সুপ্রিম কোর্ট তার রেফারেন্সে মহামান্য রাষ্ট্রপতিকে বলছে, জরুরি নির্বাহী কার্য পরিচালনার জন্য আপনি প্রধান উপদেষ্টা নিয়োগ এবং শপথ পড়াতে পারেন। কোথাও লেখা নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন। এখন রাষ্ট্রপতি, তার তো সাহায্যের জন্য তার প্রেস সেক্রেটারি আছে, তার সেক্রেটারি আছে, তিনি অ্যাডভাইজার নিতে পারেন। রাষ্ট্রপতি তার সাহায্যের জন্য নিতে পারেন, তিনি রাষ্ট্রের প্রধান। আর কনস্টিটিউশনালি শেখ হাসিনা ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার, শেখ হাসিনার ক্যাবিনেট ইজ ভেরি মাচ ওয়ার্কিং। এখন তারা হয়তো কাজ করতে পারতেছেন না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু আইন অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি তো নিউজের সম্পাদক নুরুল কবিরের প্রশ্নে বলছেন যে আমার কাছে প্রধানমন্ত্রীর কোনো রেজিগনেশন লেটার নাই। পাশাপাশি শেখ হাসিনা আবার বলছেন আমি তো পদত্যাগ করিনি।
তাহলে উনি বলেন পদত্যাগ করিনি, রাষ্ট্রপতি বলেন আমার কাছে কোনো পদত্যাগ পত্র নাই, তাহলে উনি তো সরকারে আছেন। নতুন করে প্রবাসী সরকার গঠন করার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আমি তিনটা উদাহরণ দিয়ে বলি। বঙ্গবন্ধুকে খুন করার পরে খুনিরা দুইটা দল করছিল, একটা নাম ফ্রিডম পার্টি, আর একটা নাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, সংক্ষেপে প্রগস। তারা বলতো আমরা শেখ মুজিবকে খুন করেছি, আমরা আত্মস্বীকৃত, আমাদের কেউ কিছু করার ক্ষমতা রাখে না, কেননা পার্লামেন্ট আইন করছে 1975 সালের 26শে সেপ্টেম্বর অর্ডিন্যান্স হয়েছিল ইন্ডেমনিটি, সেইটা 1979 সালে যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি, তখন 6 এপ্রিল পার্লামেন্টে ওঠে এবং সেটা আইন হয়। কাজে আইন দ্বারা আমাদের প্রোটেকশন দেওয়া হয়েছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তখন শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করা হলো। কেউ কেউ বললো উনি আসলে তো ওনাকে মেরে ফেলবে। শেখ হাসিনা বললেন যে মৃত্যুকে বরণ করতেই আমি বাংলাদেশে যাব। এই একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, 2007 সালের অন-11 সরকার সমস্ত এয়ারক্রাফটকে বলে দিল শেখ হাসিনাকে বহন করবা না, বহন করলে তোমাদের বিমানকে নামতে দেওয়া হবে না। শেখ হাসিনা বললেন আমি দেশে যাব। অনেকে বললেন আপনি গেলে তো গ্রেপ্তার হয়ে যাবেন, হলে আমি গ্রেপ্তার হয়ে যাব। এর পরবর্তীতে 2004-এর আমি 2004-এর আগেরটা বলছি, যে 21 আগস্ট যখন তাকে হত্যার চেষ্টা করা হলো, 23 জন মারা গেল গ্রেনেড হামলায়, তখন অনেকে বলছিল আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি বঙ্গবন্ধুর অবশিষ্ট আপনাদের শেষ করে ফেলবে। উনি বললেন না, মরতে হলে আমি এই দেশে মরবো। 2007 সালের কেয়ারটেকার গভর্নমেন্টের ক্যাঙ্গারু কোর্টে বসে, আমি তখন তার অন্যতম লয়ার ছিলাম, তিনি বলছেন মরতে হলে এখানে মরবো, আমি যাব না। শেখ হাসিনা হচ্ছে এই স্পিরিটের লোক। তাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, এই হত্যার চেষ্টার পরেও তিনি রাজনীতি ছাড়েন নাই। কাজেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তিনি তো কদিন পূর্বে বক্তৃতা দিয়ে বলছেন আমি অবশ্যই বাংলাদেশে আসবো, সুবিধা মতো সময় আসবো, তবে সে সময় খুব দূরে না। কাজেই যারা আপনার কাছে প্রশ্ন করেছে তাদের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা সহ আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিতে ফিরে যাব। সেদিন খুব দূরে না, অপেক্ষা করুন।